ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু 4 পাই আইডিয়াস। আজকে আমি একাদশ শ্রেণীর পরিমাপের ত্রুটি এবং সার্থক সংখ্যা তথা সিগনিফিক্যান্ট ডিজিট নিয়ে কিছু আলোচনা করব। দেখো, যখন কোনো ব্যক্তি কোনো যন্ত্রের সাহায্যে কোনো ভৌত রাশিকে পরিমাপ করে, তখন পরিমাপক যন্ত্রের জন্য এবং ব্যক্তির জন্য দুই কারণেই ত্রুটি হতে পারে। তাহলে ত্রুটির সংজ্ঞাটা কেমন হবে? সঠিক মান পরিমাপে অনিশ্চয়তাকে পরিমাপের ত্রুটি বলা হয়। এই ত্রুটিকে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো কি আমাদের নিয়মিত ত্রুটি, আর একটা হচ্ছে কি আমাদের অনিয়মিত ত্রুটি। তো এই নিয়মিত ত্রুটিটা কি? ভৌত রাশি পরিমাপের সময় কয়েকটি ত্রুটির উৎস সর্বদা এবং নিয়মিতভাবে কার্যকর থাকে, ফলে পরিমিত মান সর্বদা প্রকৃত মান অপেক্ষা কিছুটা কম বা বেশি হয়। আর এই ধরনের ত্রুটিকে আমরা নিয়মিত ত্রুটি বলি। এই নিয়মিত ত্রুটির কারণ যদি আমরা দেখতে যাই, তাহলে কয়েকটা কারণ আসবে কি আমাদের অসাবধানতার জন্য একটা একটা যান্ত্রিক ত্রুটি, একটা পর্যবেক্ষণজনিত ত্রুটি, আর একটা পরিবেশগত ত্রুটি। অসাবধানতার জন্য ত্রুটি বলতে কি না, কোনো বিষয়টাকে যদি আমরা খুব কেয়ারফুলি মেজারমেন্ট না করি, তাহলে সেক্ষেত্রে একটা ত্রুটি আসতে পারে। আচ্ছা, এছাড়া হচ্ছে আমাদের যান্ত্রিক ত্রুটি বলতে কি বলবো না, যান্ত্রিক ত্রুটিতে অনেক সময়তে যন্ত্রে কিছু ভুল অংশাঙ্কন করা থাকে। আচ্ছা, কিছুটা যন্ত্রটার ম্যানুফ্যাকচারিং ডিফেক্টের জন্য কিছু ত্রুটি থাকতে পারে। এবার আসি পর্যবেক্ষণজনিত ত্রুটি। যখন পার্টটা আমরা নিই, তখন দৃষ্টিভ্রম হতে পারে। আচ্ছা, তাছাড়া আমাদের লম্বভ্রম হতে পারে, তাই তো? আর পরিবেশগত ত্রুটি বলতে কি বুঝি আমরা না, বাহ্যিক অবস্থা যেমন উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, চাপ, ভূচুম্বকত্বের প্রাবল্য ইত্যাদির কারণে যে সমস্ত ত্রুটিগুলো হয়, সেগুলোকে আমরা পরিবেশজনিত ত্রুটি বলি। দেখো, অনিয়মিত ত্রুটি বা র্যান্ডম এরর। নিয়মিত ত্রুটিগুলোকে দূর করা হলেও দেখা যায় যে কোনো একটি রাশির পরিমাপ বারবার করা সত্ত্বেও সে মাপগুলো এক হচ্ছে না। সুতরাং পরিমাপে নিয়মিত ত্রুটি ছাড়াও আরও কিছু ত্রুটি আছে যেগুলিকে নিয়ন্ত্রিত করা বা চিহ্নিত করা সম্ভব নয়। আর এই ধরনের ত্রুটিকে আমরা অনিয়মিত ত্রুটি বলি। এই অনিয়মিত ত্রুটিটা হওয়ার মূল কারণ কি আমাদের পদ্ধতিগত যদি আমাদের ত্রুটি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অনিয়মিত ত্রুটির পরিমাণটা আরো বেশি হয়, তাই তো? তাহলে এই অনিয়মিত ত্রুটিটাকে যদি আমরা পরিমাপ করতে চাই, তাহলে ধরো আমি বলছি যে কোনো একটা ভৌত রাশিকে আমরা n টাইমস মেপেছি, অর্থাৎ n বার এটাকে মাপা হয়েছে। আর প্রত্যেকবার মাপার ফলে মনে করো A1, A2, A3, হ্যাঁ, তোমাদের ডট 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 n, এতগুলো আমরা মাপ পেয়েছি। তাহলে এই ভৌত রাশিটার গড় মান কত হয়ে যাবে না, সেটাকে আমরা বলবো এ অ্যাভারেজ, বাদ দিয়ে লেখা হয় আর কি। সেটা হয়ে যাচ্ছে কত আমাদের A1 প্লাস A2 প্লাস A3 প্লাস ডট 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 n বাই n। এবার আসছি পরম ত্রুটি। এই পরম ত্রুটি জিনিসটা কেমন না, ভৌত রাশির যেটা প্রকৃত মান এবং পরিমিত মানের যে পার্থক্য, সেই পার্থক্যটাকে কি বলবো আমরা পরম ত্রুটি। অর্থাৎ পরম ত্রুটি সমান এভাবে লেখা যেতে পারে যে প্রকৃত মান বিযুক্ত পরিমিত মান। পরিমিত মানে যেটা মাপা হয়েছে আর কি। এখন আমরা যদি গড় মানকে প্রকৃত মান হিসাবে সূচিত করি, তাহলে আমরা বলতে পারি যে আমরা যদি গড় মানকে প্রকৃত মান হিসাবে বিবেচনা করি এবং আইতম পরিমাপের ত্রুটি যদি আমাদের ডেল্টা AI হয়ে থাকে, তাহলে আমরা বলবো কি ডেল্টা AI সমান a বার মাইনাস AI। n সংখ্যক পরিমাপে পরম ত্রুটিগুলির গাণিতিক গড়কে আমরা অন্তিম পরম ত্রুটি বলি। মানে ডেল্টা a বার এটা সমান কত হয়ে যাবে আমাদের ডেল্টা A1 প্লাস
ডেল্টা A2 প্লাস ডট 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 ডেল্টা AM বাই n। এগুলো কিন্তু সব মডিউলাস ভ্যালু, অর্থাৎ ঋণাত্মক মানগুলোকে এখানে নেওয়া হয় না। এটাকে একটু যদি লেখা হয় ম্যাথমেটিক্যালি, এভাবে লেখা হয় সামেশন I রানস ফ্রম 1 to n, এটা হলো ডেল্টা AI তার মোট। এবার আসে আমরা আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর। পরিমাপের ক্ষেত্রে পরম ত্রুটি অপেক্ষা আপেক্ষিক ত্রুটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই আপেক্ষিক ত্রুটি বলতে কি বুঝি আমরা? না, পরম ত্রুটি এবং প্রকৃত মানের অনুপাতকে বলবো কি আমরা আপেক্ষিক ত্রুটি। তার মানে আপেক্ষিক ত্রুটি সমান হয়ে যাচ্ছে কত আমাদের? পরম ত্রুটি বাই প্রকৃত মান, অর্থাৎ ডেল্টা A, এটা স্মল ডেল্টা, হ্যাঁ, এটা যেখানে আমরা এই যে এ বারটা রয়েছে, এই এ বারটাকে আমরা কি বলছি? না, এটা হচ্ছে গাণিতিক গড় মান, আর এই ডেল্টা এ বারটা হচ্ছে কি আমাদের পরম ত্রুটি। গাণিতিক গড় মানটাকে আমরা প্রকৃত মান হিসাবে সূচিত করছি। আর শতকরা ত্রুটি কত হবে? শতকরা ত্রুটি বলতে কি যে ডেল্টা A হলো গণিত 100, এটা পার্সেন্টেজটা। এখন এভাবে থিওরিটিক্যালি বললে তো বোঝা খুব মুশকিল, তো আমরা যদি একটু এটাকে উদাহরণ সহযোগে দেখি তাহলে মনে হয় ভালো হবে, তাই তো? তো দেখো, ধরো এরকম রয়েছে জেড সমান A প্লাস বি, মানে জেড একটা ভৌত রাশির পরিমাপ যেটা A এবং B এই দুটো রাশির যোগফল আকারে আমরা পাচ্ছি। তাহলে পরম ত্রুটি ডেল্টা জেড সমান কত হয়ে যাবে আমাদের? ডেল্টা A প্লাস ডেল্টা B। আচ্ছা, বিয়োগের ক্ষেত্রে কি হয়ে যাবে? মনে করো জেড সমান যদি আমরা এইভাবে ভাবি যে A মাইনাস বি, তাহলে সেক্ষেত্রেও ডেল্টা জেড সমান কত হয়ে যাবে আমাদের? ডেল্টা A প্লাস ডেল্টা বি, অর্থাৎ এই মাইনাসটা কিন্তু এখানে কোনো এফেক্ট রাখছে না। এরপর আমরা গুণের ক্ষেত্রে দেখে নেব। ধরো জেড এমন একটা রাশি যেটা কি হচ্ছে আমাদের দুটো রাশির গুণ আকারে লেখা যায়, তাহলে সেক্ষেত্রে ডেল্টা জেড বাই জেড সমান আমরা কি লিখতে পারি? ডেল্টা A বাই A প্লাস ডেল্টা B বাই বি। আসলে এটাকে আমরা কি করি না, এটাকে উভয় পক্ষে লগ নিয়ে নিই, ঠিক আছে? তাহলে লগ জেড সমান আমরা কত লিখতে পারি? যে লগ A প্লাস লগ B। এবার তার ডিফারেন্সিয়েশন নিলে এরকমটা আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে জেড এর যে সর্বোচ্চ ত্রুটি, সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি আর কি, সেটা কি হচ্ছে আমাদের A এর আপেক্ষিক ত্রুটি আর B এর আপেক্ষিক ত্রুটি, এই দুটো ত্রুটির যোগফল। এবার আসি ভাগের ক্ষেত্রে। ভাগের ক্ষেত্রে ধরো জেড সমান আমরা A বাই বি লিখলাম, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে আমাদের? ডেল্টা জেড বাই জেড সমান আমরা কি লিখবো? ডেল্টা A বাই A প্লাস ডেল্টা B বাই বি। অর্থাৎ গুণের ক্ষেত্রে এবং ভাগের ক্ষেত্রে বিষয়টা একই রকম দাঁড়ালো, তাই তো? এবার যদি শতকরা ত্রুটিটা বের করতাম তাহলে কি হতো? ডেল্টা জেড বাই জেড গণিত 100 সমান কত হতো আমাদের? ডেল্টা A বাই A গণিত 100 যুক্ত ডেল্টা B বাই বি গণিত 100%। সূচকীয় ত্রুটি, ধরা যাক জেড সমান মনে করো a টু দি পাওয়ার n আছে, তাহলে ডেল্টা জেড বাই জেড সমান কত হয়ে যাবে? এই সূচকটা আগিয়ে যাবে, সূচকটা আগিয়ে যাবে, আর কি হয়ে যাবে? এটা আমাদের ডেল্টা A বাই A হয়ে যাবে। আবার মনে করো জেড সমান ধরে এরকম দেওয়া আছে যে AX BY বাই ধরো তুমি কিছু একটা লিখো, ধরো CM, তাহলে সেক্ষেত্রে ডেল্টা জেড বাই জেড সমান কত হয়ে যাবে আমাদের? না এক্স
ডেল্টা এ বাই এ প্লাস ওয়াই ডেল্টা বি বাই বি প্লাস এম ডেল্টা সি বাই সি। তো একটা উদাহরণ নিয়ে দেখা যাক। দেখো এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, বলছে কি কাচের প্রতিসারাঙ্ক পরিমাপের একটি পরীক্ষায় বিভিন্ন পরিমিত মানগুলি হলো কত, 1.5, 1.56, 1.54, 1.52, 1.44, আর কত আছে আমাদের 1.45, 1.55, আর এটা আছে কত আমাদের 1.49। প্রতিবার মেপেছি, প্রতিবার মাপার পরে এরকম মানে 11, 1, 2, 3, 4, 5, 6, 7, 7বার মেপেছি। 7বার মাপার পরে 7বারে এরকম 7টা মান বেরিয়েছে। তাহলে আমাদের এর গড় প্রতিসারাঙ্ক কত হবে, এর পরম ত্রুটি বা কত হবে, পরম মানের গড় কত হবে, আপেক্ষিক ত্রুটি কত হবে, শতকরা ত্রুটি হবে, আর এই প্রতিসারাঙ্কের মাপকে পরম ত্রুটি এবং শতকরা ত্রুটির সাপেক্ষে প্রকাশ করলেই বা কি হবে। টোটাল একটাতে সবকিছু আমি যা কিছু শেখালাম সবটাই পেয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে প্রতিসারাঙ্কের গড় মান। আচ্ছা, এই যে চ্যাপ্টারগুলো না, এগুলো থিওরিগুলো বেশি মনে রাখার দরকার নেই। এগুলো কি বলতো আমাদের মূলত অঙ্কগুলো করতে পারতে হবে। গড় মান সব কটাকে যোগ করব, আর কটা রাশি আছে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা। দেখো কত আসছে 1.51, যোগটা করে ভাগ করে দেখে নেবে তুমি, এটা আসছে। তাহলে মিউ বার সমান কত এলো 1.51। ওকে, আচ্ছা এবার গড় মানকে যদি আমরা প্রকৃত মান ধরি, ঠিক আছে, কি বললাম, এটাকে আমরা কি ধরছি প্রকৃত মান। এটাকে প্রকৃত মান ধরলে কি দাঁড়াচ্ছে দেখো আমাদের, না দেখো এই যে 1.51 মাইনাস প্রথমের পার্টটা কত ছিল 1.56, কত আসছে মাইনাস 0.05। তাহলে দেখো এই ভ্যালুগুলো, এই যে 7টা ভ্যালু রয়েছে, এই 7টা ভ্যালুকে আমি মনে রেখে দিলাম। এবার আমি কি বলতে পারি যে ডেল্টা মিউ বার অর্থাৎ পরম ত্রুটির গড় সমান কত হয়ে গেল আমাদের, ডেল্টা এখানে কত হয়ে যাবে মিউ 1 হয়ে যাবে, তাই তো, প্লাস মড অফ ডেল্টা মিউ 2, এরকম করে করে হবে, তাই তো, অর্থাৎ মড নিলে মাইনাসগুলো থাকবে না। এটা হলো আমাদের পরম ত্রুটির গড়। এবার দেখো আমরা কি কি পেয়েছিলাম, মিউ বার সমান পেয়েছিলাম কত 1.51। আচ্ছা, ডেল্টা মিউ বার সমান কত পেলাম আমরা 0.04। ওকে, তাহলে আমাদের এটা রিলেটিভ এরর বা আপেক্ষিক ত্রুটি কত হয়ে যাচ্ছে আমাদের, ডেল্টা মিউ সমান মানে যেটাকে আমরা অলমোস্ট ইকুয়ালস টু কত বলতে পারি 0.3 বলতে পারি, তাই তো। আর শতকরা ত্রুটিটা কত হয়ে যাবে, তার মানে কত হয়ে গেল আমাদের এটা 3%, তাই তো। পরম ত্রুটির সাপেক্ষে, পরম ত্রুটির সাপেক্ষে প্রতিসারাঙ্ক মানে মিউ সমান কত হয়ে যাবে আমাদের, না 1.51, এটা পরম ত্রুটি, তার সঙ্গে প্লাস মাইনাস আচ্ছা আরো একটা উদাহরণ দেখে নিচ্ছি। একটি গোলকের ব্যাসার্ধ বলে দেওয়া আছে। আচ্ছা,
এর আয়তন এবং ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি নির্ণয় করতে বলেছে। আয়তন ও ক্ষেত্রফলের পরিমাপে পরম ত্রুটি কত হবে সেটাও নির্ণয় করতে হবে, তাই তো? তাহলে দেখো আর সমান কত দেওয়া আছে, 3.00 প্লাস মাইনাস এইটা, তাই তো? অর্থাৎ আমরা এখানে যদি ভাবি যে গোলকের আয়তন, তো তাহলে 4/3 পাই আর কিউব হয়, ঠিক আছে? সেটা যদি আমরা ডেল্টা ভি করি কত হয়ে যায় আমাদের, না 4/3 পাই, এটা 3r² হয়ে যাবে, এটা ডেল্টা আর হয়। অর্থাৎ ডেল্টা ভি বাই ভি সমান হয়ে যায় কত আমাদের, এটা হয়ে যাবে 4 পাই আর কিউব বাই ভি ইন্টু এটা 3 ইন্টু ডেল্টা আর বাই আর হচ্ছে। অর্থাৎ আয়তন পরিমাপের যে শতকরা ত্রুটিটা ডেল্টা ভি বাই ভি ইন্টু 100% সমান কত হয়ে যাবে আমাদের, 3 ডেল্টা আর বাই আর ইন্টু 100%। দেখো ডেল্টা আর এর ভ্যালুটা হচ্ছে, শতকরা ত্রুটির পরিমাণটা এত দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, তাহলে এই যে ভ্যালুটা এটা দেওয়া আছে কত, এটা, তাহলে কত হয়ে গেল, 3 গণিত, তাহলে আমরা বলতে পারি কি যে গোলকের আয়তন ভি সেটা সমান কত লিখতে পারছি আমরা, না গোলকের আয়তন আমরা যদি 4/3 পাই আর কিউব করি, এরকম 4/3 পাই আর কিউব করবো, যেখানে আর এর ভ্যালুটা হয়ে যাবে কত, 3.00। এটা বোঝ করলে কত পাবো আমরা, না 113 সিসি পাচ্ছি, ঠিক আছে? তাহলে ভি সমান আমরা লিখতে পারি কত, 113 প্লাস মাইনাস এটা। আচ্ছা, এবার যদি আমরা ক্ষেত্রফলেরটা বের করতে চাই, তাহলে ক্ষেত্রফলেরটা বের করতে গেলে কি করতে হবে আমাদের, না দেখো ক্ষেত্রফল এর সমান কত লিখতে পারি আমরা, যে গোলকের ক্ষেত্রফল 4 পাই আর², তাই তো? আচ্ছা, 4 পাই আর² যদি আমাদের হয়ে থাকে, তাহলে আমাদের ডেল্টা এস বাই এস সমান আমাদের কত আসবে, আমরা দেখতে পাবো এটা যদি করো এরকম আসবে, ঠিক আছে? আচ্ছা, এই ভ্যালুটা কত দেওয়া আছে আমাদের, 0.2% দেওয়া আছে, তাই তো? তাহলে 2 গণিত 0.2% মানে হচ্ছে কত, ওকে? তাহলে এস এর যে পরিমাপটা হবে, তাই তো, এস সমান কত হয়ে যাচ্ছে আমাদের, দেখো আর² প্লাস মাইনাস এটা এত পার্সেন্ট, ওই আর এর মানটা 3 গুণ করলে কত হচ্ছে, এটা আমাদের 4 ইন্টু 3.14 ইন্টু এটা 9 আসছে প্লাস মাইনাস, এটাও ওই 113 আসছে। এবার আসি সার্থক সংখ্যা বা সিগনিফিক্যান্ট ডিজিটটা কি জিনিস। দেখো পরিমাপের ফলাফলের উপর সার্থক সংখ্যা নির্ভর করে। মনে করি একটা বস্তুর ওজন আমি করছি, ঠিক আছে? তাহলে তার ওজন দাঁড়ালো মনে করো 1200 কেজি। এবার যে যন্ত্রটাতে পরিমাপ করছি সেই যন্ত্রটার সূক্ষ্মতর পাল্লা কত, না প্লাস মাইনাস 100, ঠিক আছে? তাহলে এর সাপেক্ষে এর সিগনিফিক্যান্ট ডিজিট কত, 2টো। আবার ওই যন্ত্রটাকে মানে ওই বস্তুটাকে যদি আমি এই পাল্লার মধ্যে মাপ করি, তাহলে সিগনিফিক্যান্ট ডিজিট কটা হয়ে যাবে, 3টা। আবার ওই ওজনটাকেই যদি আমি 1 কেজির সূক্ষ্মতর পাল্লায় পরিমাপ করি, তাহলে পরিমাপ কত হয়ে যাবে আমাদের, মানে সার্থক সংখ্যা কত হয়ে যাবে আমাদের, 4টা। এটা অনেকটাই সেই ক্লাস 6-এ সিগনিফিক্যান্ট ডিজিট যেমন ছিল সেরকমই। দেখো
কোনো সার্থক সংখ্যা নির্ণয় করতে ওই সংখ্যাটাকে 10-এর ঘাত আকারেও প্রকাশ করা হয়। যেমন মনে করো যদি আমি লিখি যে 1500, ঠিক আছে, এই সংখ্যাটাকে আমি লিখতে পারি কত, 1.5 ইন্টু 10⁻3, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে সার্থক সংখ্যা কটা হয়ে যাবে আমাদের, দুটা। এবার এই সংখ্যাটাকে আমি লিখছি এইভাবে 1.50 ইন্টু 10⁻3, তাহলে সার্থক সংখ্যা কটা হয়ে যাবে, তিনটা। এবার মনে করো এই সংখ্যাটাকে আমি লিখছি 1.500 ইন্টু 10⁻3, এক্ষেত্রে সার্থক সংখ্যা কিন্তু হবে আমার কটা, চারটা। আচ্ছা দেখো, পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ডিস্টেন্সটা কত না, 377 এত কিলোমিটার। ওকে, এটাকে আমি লিখতে পারি কত না, 3.77 ইন্টু 10⁵ কিলোমিটার। ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের সার্থক সংখ্যা তিনটি, এটার বেলায় কিন্তু ছটা, এটার বেলায় কিন্তু সার্থক সংখ্যা তিনটি, ঠিক আছে। আচ্ছা, তারপর ধরো আমি একটা ডিজিট দিলাম 0. এরকম একটা ডিজিট, ঠিক আছে। এর সার্থক সংখ্যা কটা হবে না, এটাকে তো আমি এইভাবে লিখতে পারি যে পয়েন্ট ইন্টু 10⁻³ তাহলে এর সার্থক সংখ্যা কটা হয়ে গেল, তিনটা, ঠিক আছে। এখানে আমরা মনে রাখবো যে দশমিকের বাঁ দিকে যে শূন্যটা আছে এটা কিন্তু সার্থক সংখ্যা নয়, কিন্তু এরকম যখন লিখবো, এইখানে যদি আমি 0 দিই সেটা সার্থক সংখ্যা নয়, কিন্তু এইখানে 0 দিলে সেটা সার্থক সংখ্যার মধ্যে পড়বে, ঠিক আছে। তাই 0.5 এটা যেমন সার্থক সংখ্যা, 0টা কিন্তু নয়। আবার 0.5 যদি থাকে সেক্ষেত্রে 0টা সার্থক সংখ্যা হবে। আচ্ছা, এবার সার্থক সংখ্যা কখন হবে আর কোনটা মানে সার্থক সংখ্যা নয়, তার কিছু আসলে রুল আছে, ঠিক আছে। প্রথম রুলটা কি, যে শূন্য নয়, ঠিক আছে, মানে 0 নয় আর কি, ঠিক আছে। এই রকম অঙ্কগুলো হচ্ছে কি আমাদের সিগনিফিকেন্ট ডিজিট বা সার্থক সংখ্যা, ঠিক আছে। যেমন মনে করো 14873, এগুলো হচ্ছে কি সার্থক সংখ্যা। এখানে সার্থক সংখ্যা কটা, 5টা। আচ্ছা, রুল নাম্বার 2, নন জিরো বা শূন্য নয় এমন দুটি অক্ষরের মাঝে অবস্থিত শূন্যগুলো কিন্তু সার্থক সংখ্যা। যেমন মনে করো 205, এখানে 0টা কিন্তু সার্থক সংখ্যা। আবার এটা 0.008, এই 0গুলোও কিন্তু সার্থক সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, রুল নাম্বার 3, ধরো দশমিক বিন্দুর বাঁ দিকে অবস্থিত শূন্য এবং অশূন্য অঙ্কের বাম দিকের শূন্যগুলি সার্থক সংখ্যা নয়। অর্থাৎ এই যে এই সংখ্যাটাতে সার্থক অঙ্ক কটা আছে, 3টা আছে, ঠিক আছে। এটাও নয়, এটাও নয়। কিন্তু মজাদার জিনিস দেখো, এইখানে শূন্যগুলো ছিল কিন্তু সার্থক সংখ্যা। কেন না, এইখানে নন জিরো ডিজিট ছিল, মানে এইখানতে নন জিরো ডিজিট নেই, তার জন্য এগুলো নয়। আসলে এটাকে তো আমি এইভাবে লিখতে পারি, তাহলে সার্থক সংখ্যা কটা হয়ে গেল, 3টা হয়ে গেল। রুল নাম্বার 4, দশমিক বিন্দুর ডান দিকের শূন্যগুলি সার্থক যদি তাদের পরে কোনো অশূন্য ডিজিট না থাকে। অর্থাৎ এই যে 70, ঠিক আছে, এটার এখানে 0টা সার্থক, আবার এর পরে ধরো এই যে 2টো 0 দিলাম, এগুলো কিন্তু সার্থক সংখ্যা। তাহলে এখানে সার্থক সংখ্যা কটা হয়ে গেল, 4টা। রুল নাম্বার 5, দশমিক বিন্দুর পরে অবস্থিত শেষ অশূন্য অঙ্কের ডান পাশে অবস্থিত শূন্যগুলি সার্থক।
যেমন 0.0570। এইখানে সার্থক অঙ্ক কোনগুলো? এইগুলো। এটাও নয়, এটাও নয়। কেন না, এই ডিজিটটাকে আমি এইভাবে লিখতে পারি। ঠিক আছে। রুল নাম্বার 6, শেষ অশূন্য অঙ্কের ডান পাশে অবস্থিত শূন্যগুলি সার্থক নয়। ঠিক আছে, যেমন মনে করো এখানে এখানে এগুলো হবে সার্থক সংখ্যা, এটা নয়। কেননা এটা তো আমি এরকম লিখতে পারি। ঠিক আছে, বা তুমি ধরো তাহলে এখানে সার্থক সংখ্যা দুটা, চারটা কিন্তু নয়। এবার আসছি রুল নাম্বার 7। এখানে কি বলা হচ্ছে? শেষ অশূন্য অঙ্কের ডান পাশে অবস্থিত শূন্যগুলি সার্থক যদি তা কোনো পরিমাপ থেকে আসে, অর্থাৎ কোনো এক্সপেরিমেন্টাল রেজাল্ট যদি হয়ে থাকে, তাহলে কিন্তু এই যে আমাদের 1700 যেমন ছিল না, এইটা যদি একটা ডিজিট হয়ে থাকে, তাহলে কিন্তু এটাকে আমি এইভাবে লিখব। সেক্ষেত্রে সার্থক সংখ্যা এটা। কিন্তু মনে করো এরকম আছে, এত মিটার, এত কেজি, সেক্ষেত্রে এই যে শূন্যটা, এইটাকেও কিন্তু আমরা সার্থক সংখ্যা হিসেবে ধরবো। মানে এইখানটাতে কিন্তু একটু কনফিউশন লাগে, তাই তো? যে ডিজিট হলে আমাদের সার্থক সংখ্যা একরকম হচ্ছে, কিন্তু কোনো পরীক্ষা থেকে যদি কোনো রেজাল্ট পাই, সেই রেজাল্টটা কিন্তু আমাদের সার্থক সংখ্যাটা পরিবর্তন হচ্ছে। মানে এই যে ডিজিটটা আছে, এটা যদি আমি এভাবে লিখি 4070 ইন্টু 10⁻³ আকারে লিখতে পারি তো? তাহলে দেখো এটা কিন্তু আমাদের সার্থক সংখ্যা হচ্ছে, চারটা এখানে সার্থক সংখ্যা। আচ্ছা, কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা দেখে নিই। দেখো 6578 এত নিউটন দেওয়া আছে। এখানে সার্থক সংখ্যা কটা হবে? একটা, দুটা, তিনটা, চারটা। চারটা। আচ্ছা, এত মিটার দেওয়া আছে। এখানে সার্থক সংখ্যা কটা হবে? একটা, দুটা, তিনটা। এই জিরোটা কিন্তু হবে না। ঠিক আছে, তিনটা। তাই তো? না, তা হবে না। এটাকে আসলে কি লেখা যেতে পারে? এটাকে লেখা যেতে পারে 0.2 ইন্টু 10⁻1 -1। মানে এখানে সার্থক সংখ্যা কটা হতে পারে? দুটো, তিনটা হবে না। ঠিক আছে, এত মিটার। ওকে। আচ্ছা, তারপর ধরো আমি বললাম যে 6.0024 সিসি আছে। ঠিক আছে, তাহলে এটাতে সার্থক সংখ্যা কটা হবে? চারটা, নাকি পাঁচটা? আচ্ছা, তারপর ধরো তুমি 2.530 ইন্টু 10⁻7 মিটার আছে। এখানে সার্থক সংখ্যা কটা? এখানে কিন্তু দশমিকের ডান দিকে আছে, তাই তো? মানে এই জিরোটা সার্থক সংখ্যা, 1 2 3 4, চারটা হচ্ছে। আচ্ছা, তারপরে ধরো 0.7230 এত নিউটন পার মিটার স্কোয়ার আছে। ঠিক আছে, এখানে দেখো এই জিরোটা হবে না। বাকি কটা রয়েছে বলো? এই সংখ্যাটাকে আমরা কেমন করে লিখতে পারি? এভাবে লিখতে পারি তো? তাহলে কটা হলো? চারটা। আচ্ছা, এবার ধরো 5300, এটা কেমন করে লিখতে পারি আমরা? 53 এভাবে লিখতে পারি। তার মানে এইখানে আমাদের সার্থক সংখ্যা কটা? দুটা। আচ্ছা, তারপর ধরো এরকম একটা ডিজিট রইল 4.58 ইন্টু 10 ইন্টু ধরো তুমি রইল এরকম রইল। এখানে কটা? দুটো, একে তিনটা, তিনটা রয়েছে। ঠিক আছে। আচ্ছা, তারপর ধরো এরকম রয়েছে
এটা কত হয়ে যাবে আমাদের, এই 3টা এই 2টো, কটা হয়ে গেল 5টা। তাহলে এখানে একটাই কনফিউশনের জায়গা, যদি মনে করো 5300 থাকে হ্যাঁ সংখ্যা আকারে, তাহলে সার্থক সংখ্যা কত হয়ে যাবে, এইভাবে যেহেতু এটাকে লিখতে পারি তাহলে সার্থক সংখ্যা হয়ে গেল 2টো। কিন্তু এইটাই যদি ধরো এরকম থাকতো, এত মিটার বা কেজি বা সেকেন্ড বা লিটার যাই থাকতো, সেক্ষেত্রে কিন্তু সার্থক সংখ্যা হতো 4টা। কেন না, এগুলো হচ্ছে পরিমাপ থেকে পাওয়া বা কোনো একটা এক্সপেরিমেন্ট থেকে পাওয়া, কিন্তু এটা তো একটা সংখ্যা, একটা পরীক্ষালব্ধ রেজাল্টের মধ্যে পার্থক্যটা আছে। এক্ষেত্রে সার্থক সংখ্যা 4টা হবে, এক্ষেত্রে সার্থক সংখ্যা 2টো হবে। কিন্তু সে হলেও যদি মনে করো আমি এরকমটা নিতাম, এত মিটার, সেক্ষেত্রে কিন্তু সার্থক সংখ্যা হতো 2টো। বা ডিজিট আকারেও যদি নিতাম, সেক্ষেত্রেও সার্থক সংখ্যা হতো কটা, 2টা। মানে এইখানটা তো পরীক্ষালব্ধ রেজাল্টের সঙ্গে কোনো সম্পর্ক না। পরীক্ষালব্ধ রেজাল্টের সঙ্গে সম্পর্ক হচ্ছে কি, আমাদের দশমিকের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এইটা যদি হয় ডিজিট, তাহলে সেটার হলো কি আমি বললাম 2টো, আর এইটাই যদি আমাদের ডিজিট না হয়ে শুধুমাত্র কোনো একটা ইউনিটও তার সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে এটা 4টা। এরপর যেটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে রাউন্ড অফ নাম্বার বা রাউন্ডিং করা। ঠিক আছে, এটাকে আমরা রাউন্ড অফ ডিজিটও বলি। ধরো কোনো একটা সংখ্যাকে সার্থক সংখ্যাতে পরিণত করতে আমরা তো কিছু নিয়মগুলো দেখলাম, তা বাদ দিয়েও আরো কিছু নিয়ম আমরা এখানে অ্যাড করব। যেমন নির্দিষ্ট অঙ্ক সংখ্যার পরে কোনো অঙ্ক যদি 5 ঠিক আছে 5-এর থেকে বেশি হয়, ওকে 5-এর থেকে বেশি হয়, তাহলে কি করব আমরা, পূর্ববর্তী যে ডিজিটটা আছে সেই ডিজিটের সঙ্গে আমরা 1 যোগ করব। ঠিক আছে, আর ওই অঙ্কটা যদি 5-এর থেকে কম হয়, তাহলে আমরা কি করব, যা ছিল তাই রাখবো। যেমন উদাহরণ দিচ্ছি একটা, যে মনে করো 1.49, এইখানে দেখো এটা 9 আছে, 5-এর থেকে বেশি, এটা কত হয়ে যাবে, এটা 1.5 লিখবো। কিন্তু 1.43 যদি হয়ে থাকে, তাহলে কত লিখবো, 1.4। ওকে, আচ্ছা এখানে আরো একটা বিষয় আছে। ধরো আমি বলছি যে অঙ্কটাকে রাউন্ড আপ করতে হবে, সেটি যদি 5 হয়, তাহলে কি হবে, মনে করো 1.45 হলো, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এটা 1.4ই হবে। কেন না, এই যে 5-এর আগের সংখ্যাটা যুগ্ম হলে সেটাই থাকবে। কিন্তু যদি মনে করো 1.35 থাকতো, তাহলে সেটা কি হয়ে যাবে, আমাদের 1.4 হবে। মানে 1 দশমিক কিছু একটা রইল, এটা মনে করো যুগ্ম আছে, ওকে এখানে 5 আছে, তাহলে কি হয়ে যাবে আমাদের, না এইটুকু পড়ে থাকবে। এটা যদি অযুগ্ম হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, এইটার সঙ্গে 1 যোগ হয়ে যাবে। আরো দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। ধরো এরকম আছে 1.45 তো বললাম, আচ্ছা এটা বলে ফেলেছিলাম না, যাই হোক তবু আরেকবার বলে দিচ্ছি। যেহেতু এটা যুগ্ম সংখ্যা, সেজন্য এটা 1.4 হয়ে গেল। আচ্ছা 1.75, ওকে এইটা দেখো 5-এর আগে কত আছে, 7 আছে, 7টা একটা অযুগ্ম সংখ্যা, তাহলে এটা কত যাবে, 1.8 হয়ে যাবে। আচ্ছা 1.25 যদি থাকতো, তাহলে কত হতো, এটা 1.2 হয়ে যেত। কারণ কি, এই 2টা হচ্ছে যুগ্ম সংখ্যা। 1.15 যদি হতো, তাহলে আমাদের এটা কত হতো, 1.2 হয়ে যেত। কেন না, একটা হচ্ছে কি আমাদের অযুগ্ম সংখ্যা। আচ্ছা এবার এখানে এই রাউন্ড অফ করার সময় না, যোগ বিয়োগ ভাগ সবেতেই কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে। ঠিক আছে, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমি বলছি যে 54 কেজি 54.38 কেজি
কোনো একটা শস্য দানার সঙ্গে আমি যোগ করতে চলেছি 2 কেজি এটা আমি যোগ করতে চলেছি। তাহলে যোগ করলে এর এক্সাক্ট ভ্যালু কত হবে? 56.0 হয়ে যাচ্ছে কত, 734 কেজি। ঠিক আছে, দেখো এখানে প্রথম রাশি যেটা রয়েছে না, মানে এইটার 8, ঠিক আছে, এই রাশিটা কিছুটা অনিশ্চিত, কিন্তু এর পরের স্থানের সংখ্যাগুলো সম্পূর্ণ অজানা, মানে 8-এর পরে কি আছে সেটা আমি জানি না। তাই এখানে এই যে যোগফলটা নিচ্ছি না, এই যে এটা, অর্থাৎ যোগ করলে যেটা সব থেকে কম রয়েছে, এটাতে কটা দশমিকের উপর 2 ঘর রয়েছে, এটা দশমিকের উপর 3 ঘর রয়েছে, তাই তো? তাহলে এই 2 ঘরটাকে আমি গুরুত্ব দেবো, অর্থাৎ এইটার যোগটা নেব, এইটার যোগটার দরকার নেই, এটার আমার দরকার নেই, এইটা থাকবে। ধরো এরকম আরো একটা দিচ্ছি 2.023, তার সঙ্গে যোগ করছি 0.5273। ওকে, তাহলে এইটার পর কি আছে সেটা আমি জানিনি, তাহলে এইখানে এটাকে আমি সমাপ্ত করে দেবো, এইটুকু অংশের যোগ নেব, এটাকে নেবো না। আচ্ছা, এবার একটা বিয়োগ দেখে নিই। ধরো 27.5, তাকে বিয়োগ করছি কত, 2.322 দিয়ে দিলাম। এক্সাক্ট ভ্যালুটা কত হলো, 268। ঠিক আছে, এবার দেখো যেহেতু আমাদের এটা শেষ পাশে একটাই সংখ্যা আছে, আর এর কটা আছে, 3টা আছে, সব থেকে কম কত, একটা, তাহলে এই এক ঘরটি পর্যন্ত নেব, অর্থাৎ এইটি পর্যন্ত নেব। অর্থাৎ যেটা বলতে পারি যে সীমিত সূক্ষ্মতা বিশিষ্ট রাশিসমূহের যোগ বা বিয়োগের ক্ষেত্রে ন্যূনতম সূক্ষ্মতা সম্পন্ন রাশিতে দশমিক বিন্দুর পর যতগুলো অঙ্ক আছে, যোগফল বা বিয়োগফলে ততগুলো অঙ্কই থাকবে। আরো একটা উদাহরণ দেখো, এগুলো উদাহরণ দিয়ে দিয়ে বুঝতে হয়। ধরো একটা সরলরেখার বিভিন্ন অংশ আছে, বলছি একটা অংশের মান হচ্ছে 9.36 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, একটা আছে তোমার 4.3 সেন্টিমিটার, একটা আছে 2.89 সেন্টিমিটার, একটা আছে 8.762 সেমি। ওকে, তাহলে এদের যদি আমি যোগ করি, এক্সাক্ট যোগফলটা কত হয়ে যাবে, এটা হবে। কিন্তু এই যে রাশিটা, এইখানে দেখো দশমিকের পরে কটা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে, তাহলে আমাকে এখানে নিতে হবে কত, একটা সংখ্যায়। অর্থাৎ এটাকে আমি লিখতে পারি কিভাবে, এই দুটোর প্রয়োজন নেই। আচ্ছা, এবার গুণের বা ভাগের নিয়মটা একটু দেখে নেবো। দেখো গুণ বা ভাগের ক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু আলাদা। ধরো এটা দৈর্ঘ্য দেওয়া আছে 9.53, আর প্রস্থ দেওয়া আছে কত আমাদের, 2.312 সেন্টিমিটার বা মিটার, যা লিখবে আর কি। তাহলে ক্ষেত্রফল এরিয়াটা সমান কত হয়ে যাবে আমাদের, এই দুটোর গুণফল 9.53 ইন্টু 2.312, গুণ করলে এটা দাঁড়াচ্ছে, গুণটা করে দেখবে এরকম একটা ডিজিট দাঁড়াচ্ছে। দেখো এই দুটো সংখ্যার মধ্যে এটাতে 4টা সার্থক সংখ্যা আছে, এটাতে 3টা সার্থক সংখ্যা আছে, তাহলে সর্বনিম্ন সার্থক সংখ্যা কত, এটা 3টা। ঠিক আছে, সর্বনিম্ন সার্থক সংখ্যা কত, এটা 3টা। তাহলে আচ্ছা, একইভাবে মনে করো এরকম দেওয়া আছে 7.124 ইন্টু 2.6 বাই 13.2, মানে একটা এরকম এক্সপ্রেশন রয়েছে আর কি। তাহলে এখান থেকে আমাকে একটা সিগনিফিকেন্ট ডিজিট বের করতে হবে। দেখো এইটা আমার গুরুত্বপূর্ণ, এর সার্থক সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এইটার ভ্যালুটা এরকম আছে আর কি। যেহেতু এইটার সার্থক সংখ্যা 2, তার জন্য আমরা 1.4টা নেব, 0টাও নেব না।
আচ্ছা, এইখানটাতে দেখো এইটা সার্থক সংখ্যা ছিল 3, তার জন্য এই 3টা সার্থক সংখ্যা নিয়েছি। ধরো 2.35 গণিত 3.456 গুণ করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে কত, 61218। কিন্তু যেহেতু এটা সার্থক সংখ্যা, এই দুটো রাশির মধ্যে এটা 3টা আর এটা কটা, 4টা, তার জন্য আমি এদিক থেকে 3টা সার্থক সংখ্যা নিয়ে নেব, ব্যাস। ধন্যবাদ, আজ এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমি এরর ক্যালকুলেশন এবং সিগনিফিকেন্ট ডিজিটের উপর বেশ কিছু প্র্যাকটিস সেট বানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। আবার ধন্যবাদ।